নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করব এই উপন্যাসের অন্তিম পর্ব। এই লেখকের আমি এর আগেও বহু উপন্যাস, ছোট গল্প আমার চ্যানেলে পাঠ করেছি। আপনারা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার চ্যানেলের, অথবা যারা আজকেই প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে জানাতে চাই, বুদ্ধদেব গুহর সমস্ত গল্প উপন্যাস নিয়ে একটি প্লেলিস্ট আমার চ্যানেলে আছে। সেই প্লেলিস্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং আপনারা এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন। না হলে চ্যানেলের প্লেলিস্ট বলে যে অপশানটা আছে সেখান থেকেও পাবেন। সেখানে নিজেদের পছন্দ মতো উপন্যাস আপনারা শুনতে পারেন। বুদ্ধদেব গুহ ছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব, মানবজমিন, দূরবীন এই বিখ্যাত উপন্যাসগুলো আমার চ্যানেলে আছে, প্লেলিস্ট অপশান থেকে পাবেন। সমরেশ মজুমদারের কালপুরুষ, মৌসলকাল, এছাড়াও ওনার লেখা অজস্র উপন্যাস আমি পাঠ করেছি, সেগুলো আপনারা প্লেলিস্ট অপশান থেকে পাবেন। আরও একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, যারা ছোট গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য আমার অন্য একটা চ্যানেল আছে, গল্পকথক রীতি শর্ট স্টোরি। সেই চ্যানেলে আমি কয়েকদিন ধরে শর্ট স্টোরি দিচ্ছি। আপনারা যদি না শুনে থাকেন তাহলে শুনতে পারেন। চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গেল, এইবার শুরু করি আজকের উপন্যাস। তবে উপন্যাস শুরুর আগে একটু রিক্যাপ দিয়ে নিই আপনাদের। আগের পর্বে আপনারা শুনেছিলেন শ্রী সুমন সেনের মায়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সুমন সেনের মা কাঞ্চন দেবী তাকে চিনতে পারে। তাদের মধ্যে অনেক কথা হয়। কথায় কথায় কাঞ্চন দেবী স্ত্রীকে সুমন সেনের সাথে দেখা করতে যাওয়ার কথাও বলেন। সেদিন অনেক রাতে গোপেন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসে এবং বাড়ি এসে সে স্ত্রীর সাথে অভব্য অভদ্র আচরণ করে। তাদের মধ্যে কথা কাটাকাটি এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে সে স্ত্রীকে চড় মারে। দুজনেই সেদিন রাতে না খেয়ে আলাদা ঘরে শুয়ে রাত কাটায়। পরদিন সকালে গোপেন না খেয়েই অফিসে যায়। স্ত্রী তারপর তাকে ফোন করে জানায় যে সে সুমন সেনের সঙ্গে দেখা করতে হসপিটালে যাচ্ছে। বাইধর স্ত্রীকে হসপিটালে নামিয়ে যখন গোপেনের কাছে যায়, তখন সে স্ত্রীর দেওয়া চিঠিটা গোপেনকে দেয়। কিন্তু এর মধ্যেই গোপেন কালুর সাথে আবার মদ খেতে যাওয়ার প্ল্যান করে ফেলেছে। আজকে শুনবেন এরপর থেকে। শুরু করছি হাজারদুয়ারি উপন্যাসের অন্তিম পর্ব। একটা আওয়াজ হলো এবং আওয়াজটার সঙ্গে সঙ্গেই পাহাড়ি পথের লাল ধুলো যেন পিচকারির মুখের আবিরের মতো উৎক্ষিপ্ত হয়ে জিপের পেছনে উড়ে গেল। কালু বলল, হলো কেলো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। বাইধর বিরক্ত মুখে নামল স্টিয়ারিং ছেড়ে। ভ্রু কুঁচকে বলল, আপনাদের নামতে হবে, টায়ার পাংচার হয়েছে। তুমি ভালো মনে আজ সঙ্গী হওনি গোপেনদা। মনের ভালো মন্দ কি আমি নিজেও জানি না। বাইধর, কতক্ষণ লাগবে? জ্যাকটা আছে তো? ওছি সব ওছি। বিরক্ত গলায় বলল বাইধর। গোপেন এতে একটু অসন্তুষ্ট হলো। ড্রাইভারের কাজ গাড়ি চালানো এবং এই কাজের মধ্যে টায়ার পাল্টানোর কাজও পড়ে। গাড়ি চড়লে মাঝে মাঝে টায়ার পাংচার হয়ও। এতে এত উষ্মার কারণ কি থাকতে পারে তা ভেবে পেল না। অবশ্য গতরাতে বাইধরেরও নিশ্চয়ই ভালো ঘুম হয়নি। গাড়িটা পাহাড়ের উপরে চড়েছিল, 1000 ফিট হবে। এক পাশে খাদ, অন্য পাশে উঁচু পাহাড়। পথের পাশে খাদের দিকে পাথর আর সিমেন্ট দিয়ে বেঁধে পাঁচিলের মতো করা, যাতে গাড়ি সরাসরি খাদে না পড়ে। জিপটা থেমে যেতেই বনের, পাহাড়ের, খাদের শেষ দুপুরের আশ্চর্য এক অপ্রাকৃতিক নিস্তব্ধতা ওদের গ্রাস করে ফেলল। খাদের মধ্যে শিমুল, বাঁশ আর নানা হরজাই গাছের জঙ্গল। জঙ্গলের মধ্যে মধ্যে
একটি পাহাড়ি নালা বয়ে চলেছে। এই নালাটির উৎপত্তি হয়েছে চামুণ্ডী মন্দিরের পাশের ঝর্ণা থেকেই। ঝর্ণার নামও চামুণ্ডী নালা। সূর্যটা পথের পাশের উঁচু পাহাড়ের আড়ালে থাকাতে উপত্যকা এখন ছায়ায় ভরে গেছে। বসন্তর পরে গাছে গাছে নতুন পাতা এসেছিল। তখন যাদের পাতা আগে ঝরেনি, সেই সব পাতা ঝরা গাছেদের কারোর কারোর পাতা এখনও ঝরছে। বনভূমির পদতল নানা রঙা ঝরা পাতাতে ছেয়ে আছে। ঝিরঝির করে স্নিগ্ধ ঠান্ডা হাওয়া বইছে একটা, বনের পাতায় পাতায় ঝিরঝিরানি মচমচানি তুলে। টিয়ার ঝাঁক উড়ে যাচ্ছে উপত্যকার এ পাশ থেকে ও পাশে। সবুজ রঙা মুঠি ভরা খুদে খুদে পাখিগুলো ধাতব শব্দে ডাকছে, পিটিটুড পিটি পিটি পিটিটুড পিটিটুড। কালু বলল, এই বেলা এই কাবাব পরোটাটা সাঁটিয়ে নি গুরু, কিন্তু এমন সিনসিনারির মধ্যে খাওয়ার কথাও মনে পড়ে না। দুঃশালা, এইসব জায়গাতে এলেই আমার সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছা হয়। কি শান্তি বলো তো মাইরি গোপেনদা। এখানে আসার পরও কারোর হুড়হুলাগড়ে ফিরে গিয়ে ওই সুমন সেনের ইমেজ গড়ে তোলার জন্য প্রাণাতিপাত করতে ইচ্ছে করে? তুমিই বলো। গোপেন পথপাশের ওই সিমেন্ট পাথরের বেড়ার উপর বসেছিল। একটা সিগারেট ধরিয়ে বলল, যা বলেছিস। ঘটাং করে আওয়াজ করে জিপের পেছনের টুলবক্স থেকে জ্যাকটা বের করল বাইধর। ওই নিস্তব্ধ পরিবেশে ওই সামান্য শব্দতেই যেন মনে হলো বোমা ফাটল। গোপেনদা, তুমি সারিস্কাতে গেছো কখনো? সেটা আবার কোথায়? গোপেন চমকে উঠল কথাটাতে। নিজের ভাবনাতে বোঁদ হয়েছিল ও। আরে রাজস্থানে আলোয়ার স্টেট ছিল না, সেই নেটিভ স্টেটের রাজার শুটিং প্রিজার্ভ ছিল সারিস্কা। ভারী সুন্দর জঙ্গল, ঠান্ডায় বেজায় ঠান্ডা, আর গরমে একেবারে বেজায় গরম। সেখানে কালীঘাটি বলে একটা ঘাট আছে। এই জায়গাটা দেখে জানো তো এই কালীঘাটির কথা মনে পড়ে যায়। এই সারিস্কাতে তুই গেছিলি কেন? বারে, আমি তো সোনার এক কারখানায় কাজ করতাম এখানে জয়েন করার আগে। জায়গার নামই সোনা, গোল্ড নয়। হট স্প্রিং আছে একটা। হরিয়ানা রাজস্থানের বর্ডারে বিখ্যাত জায়গা, জানো তো। এই অঞ্চলে পুরো চষে বেরিয়েছি। জয়পুর, উদয়পুর, মাউন্ট আবু, জয়সলমীর, পুষ্কর, আলোয়ার, আরও কত জায়গা। এই বেড়ানোর শখেই তো আর বিয়ে করা হলো না। মাল কিছু জমাতে না পারলে বিয়ে করব কি বলো তো? যত্র আয় তত্র ব্যয়। তবে গুরু, অনেক বিয়েওয়ালা পার্টি দেখলাম তো, এই বেশ আছি। আর তাছাড়া যখন মিল্ক ইজ সো চিপ ইন দ্য মার্কেট, হোয়াই শুড আই প্রোভাইড আ কাউ? হ্যাঁ, বেশ আছি, বেঁচে গেছি। এক মুহূর্তের জন্য গোপেনের ঈর্ষা করতে ইচ্ছে হলো কালুকে, কিন্তু মুখে কিছু বলল না। বাইধর কাছে এসে বলল, এই স্টেপ নিতে হাওয়া নেই? কালু ফিচ করে হেসে বলল, ফার্স্ট ক্লাস। সে কি, কি হবে এখন? আতঙ্কিত গলায় গোপেন বলল। কালু ঠান্ডা গলায় বলল, হবে আবার কি, কোনো গাড়ি বা ট্রাকে তুলে দেবো বাইধরকে। জিরারিতে নেমে যাবে, যেখানে অনেক টায়ার টিউব মেরামতের দোকান আছে। কিন্তু কোনো ট্রাক বা গাড়ি এলে তো যা পাণ্ডব বর্জিত জায়গা। আরে আসবে আসবে, নইলে টায়ারটা গড়াতে গড়াতে নিয়ে যাবে বাইধর জিরারিতে। অবিশ্বাসের গলায় বাইধর বলল। নীরব বক্তব্য এই যে শেষে এই আঁকা বাঁকা পাহাড়ি পথে টায়ারটাই গড়িয়ে গিয়ে খাদে পড়ে যাক আর কি, সেটাও একটা কথা বটে। গোপেন চিন্তান্বিত গলায় বলল, তবে কি হবে? গোপেন চিন্তায় পড়ে গেল, কারণ গাড়িটা কোম্পানির হলেও ব্যবহারের জন্য তারই হেফাজতে আছে। কালু বলল, এই জিপটা তো বাইধরের, সে যেমন বুঝবে তেমন করবে। এই নাও বাইধর, 25 টাকা ধরো। হেঁটে যাও, ট্রাকে যাও, বাসে যাও, যেমন করে হও যাও। গিয়ে
এই জিরারিতে টিউব বা টায়ার বা দুই সারিয়ে নিয়ে আবার কিছু ধরে ফিরে এসো। আমরা ততক্ষণ হেঁটে হেঁটে এগোচ্ছি। কোথায়? মন্দিরে? সে তো অনেক পথ, কোথায় খুঁজব? বাইধর আতঙ্কিত গলাতে শুধুল। এই কালুকে বাইধর মোটেই ভালো চোখে দেখছে না। না না, মন্দিরে নয়, মন্দিরের মাইল 2 নিচে এই ঝর্ণাটা আছে না, যেখানে পথ পেরিয়ে গেছে, তারই বাঁ দিকের সমান জঙ্গলে থাকবো আমরা। জঙ্গলে? একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। সাপ, কোপ, বিছা, বাঘ, পেন্ডরা সব আছে। অন্ধকারে খুঁজবো কি করে? আরে কাই পাট্টি করেছি তু? হ্যাঁ, সন্ধে হলেও অন্ধকার হবে না। আজ ত্রয়োদশীর রাত। আপনাদের কোথায় খুঁজতে যাব আমি? যে রাতেই হোক, জঙ্গল তো বটেই। আরে আমাদের খুঁজতে হবে না তোমায়, জিপটা এই নালার কাছে রেখো, আমরা চলে আসব। এই রকম নীলবর্ণ শ্রীগালের মতো মাহিন্দ্র জীব তো হুড়হুলাগড়ে 2টি নেই, দর্শন মাত্রই চিনে নেব আমরা। গোপেন বলল, এই নাও, আরও 10টা টাকা রাখো, চাটা কিছু একটা খেয়ে নিও। বাইধর মুখ গোজ করে বলল, টাকা আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে আমরা এগোলাম। এরপর কালু আর গোপেন উপরের দিকে হাঁটা দিল। 10 মিনিটের মধ্যেই যেন এক স্বর্গরাজ্যে পৌঁছে গেছে বলে মনে হলো গোপেনের। সত্যি বড় শান্তি এখানে, ঠান্ডা এয়ার কন্ডিশনড ঘরের মতো। কচ্চিৎ পাখির ডাক, স্নিগ্ধ কলুষমুক্ত হাওয়ার ফিসফিসানি। বড় ভালো লাগতে লাগলো গোপেনের। মনে পড়ল না কখনো এর আগে ঠিক এমন জায়গাতে এসেছে বলে। অথচ হুড়হুলাগড়ের কত কাছে। হুড়হুলাগড়ে এসেওছে কম দিন নয়। কালু গোপেনের মনের ভাব বুঝে বলল, স্বর্গ যদি কোথাও থেকে থাকে তবে তা এখানেই, বুঝেছ দাদা? চলো আমরা ওই আগের বাঁকটাতে গিয়ে বসে খাবো। খেতে খেতে সূর্য ডুবে যাবে। আসলে ডুববে অনেকই পরে, আমরা তো পাহাড়ের খোঁদলে আছি, তাই 1/2 ঘন্টা আগেই সূর্য অদৃশ্য হবে এখানে। এখানে ভোরের প্রথম আলো পৌঁছাতেও 1/2 ঘন্টা সময় নেয়। আর খাওয়া শেষ হতে হতেই যেমন সূর্য ডুববে তেমনই চাঁদও উঠবে। চাঁদ অন্দর, সূর্য বাহার। আরও একটু এগিয়ে ওই ঝর্ণার পাশের সমতল বনের মধ্যে পাথরের উপর বসে থাকবো আমরা। তোমার যদি কোনো প্রশ্ন থাকে নিজেকে শুধোবার, যদি সমস্যা থাকে কোনো সমাধান করবার, তবে ওইখানে বসে নিজেকে শুধোবে, চাঁদকে সাক্ষী রেখে। সমস্যার কথা ভাববে, দেখবে আপনা হতেই সব উত্তর পাবে, সব সমস্যার সমাধান হবে। এ আমার পরীক্ষিত সত্য। তাই? হ্যাঁ তাই। জানো তো গোপেনদা, আমি এই চাকরি বাকরি ছেড়ে দেবো, বুঝেছ? আমাকে এই বন, পাহাড়, এই দুধলি রাত, এই 22 ক্যারেট গোল্ডের সূর্যাস্ত বড়ই তীব্রভাবে টানে। এত আনন্দ পাই আমি যে কি বলবো। একজন মানুষের পেট পুরোতে কী বা লাগে বলো? গান গেয়ে যেটুকু পাবো মাধুকরীতে, তাতেই নিজের একার পেটটা চলে যাবে। তাহলে আর অত চিন্তা কিসের? চিন্তা তো অন্য মানুষদের সঙ্গে থাকলেই, তাই নাকি বলো? এবার কি তুই খাবি? আরে খাবো খাবো, সত্যি বলছি গোপেনদা, খিদে তৃষ্ণাও চলে যায় এমন এমন জায়গাতে এলে। গোপেন কালুর উচ্ছ্বাসে বাধা দিল না। গোপেন ভাবছিল, একদিন তো মানুষ এমন বনে নির্জনেই বাস করত। তারাই তো শখ করে ও তথাকথিত সভ্যতার তাগিদে শহরে গিয়ে ভিড় করেছিল, সভ্য হয়েছিল, বুদ্ধিমান হবার সাধনায় ব্রতী হয়েছিল। আজ হয়তো সেই প্রসেসকে উল্টোবার প্রয়োজন ঘটেছে। শুধু কালুই নয়, বিভিন্ন বুদ্ধিবেত্তার বিভিন্ন মানুষ, বিভিন্ন মানসিকতার স্তরে কালুর ভাবনাটিই নাড়াচাড়া করছে। এ নিয়ে ভাববার অবকাশ সত্যিই হয়তো হয়েছে। এই মুহূর্তে গোপেনের তার অত্যন্ত ব্যক্তিগত ভাবনা চিন্তা ছাড়া শ্রী, সুমন, গোপেন এই ত্রিভুজের ভাবনা ছাড়া
অন্য কিছু ভাবার মতো সময় বা মানসিকতা নেই। এই প্রেক্ষিতে কালুর এই একটানা সালিলিকোই ওর ভালো লাগছে না। অন্যভাবে ভেবে দেখছে যে কালুর এই একটানা কথা তাকে কিছুক্ষণের জন্য অন্তত বিশ্রাম দিয়েছে ওই জটিল পরিস্থিতি নিয়ে মগ্ন হয়ে থাকার থেকে। সব জিনিসেরই যে ভালো মন্দ দুটো দিকই আছে তা গোপেন বিলক্ষণই বুঝতে পারছে। কাবাব পরোটা খেতে খেতেই অন্ধকার হয়ে এলো। হাবিবের দোকানের খাবার এমন করে মহুলান পাতায় মুড়ে দেয় যে অনেকক্ষণ তা গরম থাকে। কালু বলল, লক্ষ্য করছো, সূর্যাস্ত ঠিক আগেই বনে পাহাড়ে ভীষণ এক ব্যস্ততা ছাড়িয়ে যায়। পাখিদের মধ্যে কোটরা হরিণের ডাকে, কখনো বা এই বাঘের ডাকেও। কপাল ভালো থাকলে শুনতে পাবে। আমার কপাল ভালো হয়ে দরকার নেই। ভডকার বোতলটা খোল, শীত শীত করছে। এই নাও না, বোতল তো দুটো আছে, তা জল মেলাবে না? পরে হবে, গ্লাস টালাস এখন কোথায়? এই চলো, আস্তে আস্তে উপরের দিকে যাই, চল। মিনিট কয়েক চলবার পরেই হঠাৎ কালু বলল, গোপেনদা দেখো। গোপেন চেয়ে দেখল পশ্চিম আকাশে, যেখানে সূর্যের শেষ আভাটুকু তখনও রয়েছে, ঠিক তার বিপরীতে একটি থালার মতো, কাঁসার থালার মতো চাঁদ উঠেছে। বাহ, কি সুন্দর! অজানিতে গোপেনের মুখ দিয়ে বেরিয়ে গেল শব্দটা। আরও 10 মিনিট পর সমতল একটি জায়গাতে এসে ওরা পৌঁছালো। একটু পরেই সমস্ত বন একেবারে রূপোঝুরি হয়ে যাবে। দেখো, গাছের পাতায় পাতায় রূপোর পাত ঝরবে, রূপোর ঝালর, রূপোর ফুল। বনের মধ্যিখানের পরিষ্কার সমতলে রূপোর গালচে পাতা হবে। ঝিঁঝিরা শরদে ধুন বাজাবে। দেখো। থাম তো, আর বেশি কাব্যি করতে হবে না তোকে। কিন্তু গোপেন সত্যি মুগ্ধ হয়ে গেছিল। কালু যখন ওকে নিয়ে বনের মধ্যের সাদা গ্রানাইটের এক মস্ত চাঙড়ের ওপর বসল, তখন গোপেনের মনে হলো এমনই শিলাসনে বসেই বোধহয় সাধু সন্তরা ধ্যান করেন। হঠাৎ কালু বলল, আচ্ছা গোপেনদা, এই কমিউনিস্টদের চাঁদের ওপর এত রাগ কেন বলো তো? শুধু কমিউনিস্টদেরই বা কেন, সমস্ত বুদ্ধিজীবীরাই চাঁদের উপর খাপ্পা। কিন্তু কেন বলো তো? ওদের বুদ্ধি চাঁদের আলোয় ঘুলিয়ে যায় বলেই কি? জানি না। এবার তোর কথা থামাতো কালু। এই সুন্দর সন্ধেতে কমিউনিস্টদের আলোচনা বাদ দে। আমার মনটা একটু বিশেষই বিচলিত আছে। সে কি আর আমি জানি নে, নইলে তোমাকে এখানে ধরে আনলুম কেন? আমার বউ। কে তোমার বউ? আহ, শ্রী। কিসের জোরে তোমার বউ? তার মানে? তার সঙ্গে নেপেনের বউ বা জগবন্ধু বাবুর কন্যের কি তফাৎ? কি বলছিস কি কালু? শ্রী আমার বিয়ে করা বউ। আচ্ছা দাদা, এই বিয়ের মন্ত্র কি তুমি বুঝেছিলে? সেটা বিয়ের মন্ত্র না হয়ে তো শ্রাদ্ধর মন্ত্রও তো হতে পারত, নাকি? সংস্কৃত ভাষার কি তুমি এক বর্ণ বোঝো? না, সেটা বুঝি না। মিনমিন করে গোপেন বলল, এই জন্যই তো আজকাল বিয়ের পরে এত লাঠালাঠি, মারামারি, ডিভোর্স। কোনো ছেলে মেয়েই তো আর বিয়ের মন্ত্র বুঝছে না। আর শালার পুরুতরাও হয়েছে তেমন। সত্যনারায়ণের পুজো করছে না রক্ষেকালী না বিয়ের মন্ত্র বলছে, নিজেরাই জানে না। কেউ কর্পোরেশনের ক্লার্ক, কেউ জি বেঙ্গলে লেজার চেক করে, পুজো আচ্চার দিনে পৌঁতি ঝুলিয়ে নাদু ভুড়ি দুলিয়ে পুরুতের কর্ম করে। ওই অপকর্মে আর সুফল কি হতে পারে তুমিই বলো? কথাটা ভাববার মতোই। গোপেনের বিয়ের মন্ত্র গোপেন সত্যি প্রায় কিছুই বোঝেনি। শ্রী হয়তো আরও কম বুঝেছে। তাই মন্ত্র পড়ে ওদের যে বিয়েটা হয়েছে তার কোনো সুচিতা
ওদের দুজনের কাছে তেমন নেই। তবে বিয়ের পরে ওরা দুজনে মিলে নিজেদের চেষ্টায় ও যত্নে একটি সুন্দর সম্পর্ক গড়ে নিয়েছিল, যা অবশ্য এখন ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। বনের গভীর থেকে একটা পাখি ডাকছে, পাহাড়তলি থেকে তার দোসর সাড়া দিচ্ছে। একটা খালি ট্রাক নেমে গেল পথ বেয়ে। তার পেছনে যে সামান্য মালপত্র ছিল, তার ট্রাকটি খালি থাকায় প্রচণ্ড শব্দ করে ঝাঁকাতে ঝাঁকাতে লাফাতে লাফাতে চলেছে। কালু বলল, যাক, এতক্ষণে বাইধরের হিললে হলো। কেন? বারে, ট্রাক ধরে ও স্টেপনি নিয়ে জিরারিতে যাবে। কতক্ষণে ফিরবে কে জানে। তা ঘন্টা দুয়েকের ধাক্কা তো বটেই। উপরে আসা ট্রাক না পেলে তো ফিরতেও পারবে না। ট্রাকের শব্দ মিলিয়ে যেতেই আবার সেই অপার্থিব গাঢ় শিরশির করা নিস্তব্ধতা। ভডকার নেশা এবং চাঁদের আলো আরও জোর হতে লাগল। চাঁদের আলোয় গোপেন তার ডান হাতের পাতাটি মেলে ধরল চোখের সামনে। এই হাত দিয়েই সে চড় মেরেছিল স্ত্রীকে। একবার ইচ্ছে হলো এই হাতটা কেটে ফেলে দেয়। এই গোপেন ব্যানার্জির শিক্ষা, সহবত, ভদ্রতা সম্বন্ধে এত দীর্ঘ বছর তার অনেকই শ্লাঘা ছিল। সব কিছু কালকে রাতে মিথ্যে প্রতিপন্ন হয়ে গেছে। হয়েছে আজ সকালে ফোনে যেভাবে কথা বলেছে স্ত্রীর সঙ্গে গোপেন, তাতেও। কালু স্বগতোক্তির মতো বলল, যে ঘরের ভিত সম্বন্ধেই সন্দেহ আছে গভীর, সেই ঘর তো ঠেলা লাগলে ভেঙে যাবেই। গরু মোষে গা ঘষলেই হুড়মুড় করে ভেঙে পড়ে। তাই ঘর পরের ঝামেলা আমি কখনোই করব না। আহ কালু, হঠাৎ এ কথা? হঠাৎ আবার কি? কথা তো মনে হঠাৎই আসে। আগে স্টেশন থেকে কি টরে টক্কা করে তারপর কথা আসবে নাকি? হ্যাঁ, তোকে বললাম না চুপ করতে, কথা না বলতে। এ তো কথা নয়। নিজের সঙ্গে নিজে কথা বলাও কি আবার কথা বলা নাকি? নিজের সঙ্গে নিজের কথা না বলেই কথা বলতে হয়। তাই? হ্যাঁ তাই, তুই চুপ কর। রাত বাড়ছে। নতুন নতুন পাখি চামুণ্ডী মন্দিরের পাহাড়ে তাদের গান শোনাচ্ছে। চাঁদের আলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই পাহাড়টাতে ডলোমাইট, ম্যাঙ্গানিজ এবং বক্সাইট বেশি নেই, কোয়ার্টজাইট আর গ্রানাইট বেশি। তাই যেখানে যেখানে পাহাড়ের গা অনাবৃত, সেখানে সেখানে সাদা কালোর খেলা চলছে। রাতের সঙ্গে সঙ্গে নেশাও বাড়ছে। চাঁদের ফুলের বাহার খুলছে। রাতের পাহাড়তলি থেকে বনের গন্ধ উঠে সমতল ভূমি মাড়িয়ে এসে চাঁদের আলোর সঙ্গে মিশে যাচ্ছে। পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিতে ইচ্ছে করছে গোপেনের। নিজের আসল মাপের চেয়ে অনেকই বড় মাপের হয়ে উঠতে ইচ্ছা করছে। ও কি পারবে স্ত্রীকে ক্ষমা করতে? সুমনকে দিতে পারবে? দিয়ে দিতে পারবে যা তার নিভৃত একান্ত ছিল? না, তারপর আর মুখ দেখানো যাবে না এখানে। স্ত্রীকে না দিয়ে দিলেও আর এই মুখ দেখানো যাবে না। কত রকম দয়া, বাহবা এবং অনুকম্পা সে প্রত্যাশা করবে তার বসের কাছ থেকে? তেমন হীন জীবনে তার বিশ্বাস নেই। তাহলে কি স্ত্রীকে নিয়ে হুড়হুলাগড় ছেড়ে চলেই যাবে চিরদিনের মতো? তাহলে লোকে তো ছিছি করবে, বলবে কাপুরুষ। তাহলেও তো সুমন ভালো হয়ে উঠেই কলকাতাতে চলে আসতে পারে। সুমনের হাত তো অনেকই বিস্তৃত। সেই হাতের নাগালের বাইরে যেতে পারবে না স্ত্রী কোনোদিনই। সেই সাধ্য স্ত্রীর তো নয়ই, গোপেনেরও নেই। তবে সুমন সেন ফার্স্ট রেট জেন্টলম্যান। তিনি এমন কিছু করবেন না যা অভদ্র জনচিত। আসলে গোপেন স্ত্রীকে বেশি ভালোবাসে না সুমনকে, তা এখনও বুঝে উঠতে পারছে না। তাছাড়া যদি স্ত্রীকে নিয়ে এখান থেকে সুমনের বর্তমান ক্রিটিক্যাল অবস্থায় গোপেন এই জায়গা ছেড়ে চলে যায়, তাহলে স্ত্রীও কি ক্ষমা করবে গোপেনকে? আচ্ছা, দীপার কাছে গেলে কেমন হয়? অদ্ভুত একটি মেয়ে সে,
রহস্যময়। সে হয়তো স্ত্রীকে সুমনের কাছে পাঠানোর জন্যই এই হেঁয়ালির চাল চেলেছিল। গোপেনকে ভালো লাগার মতো বিশেষ কিছুই তো নেই গোপেনের। এমন কিছু অবশ্যই নেই যে একবার দেখেই কোনো সপ্রতিভ শিক্ষিত আধুনিক মেয়ে তার প্রেমে পড়ে যেতে পারে। সেটা একেবারেই অবিশ্বাস্য। কিন্তু তবু দীপার কাছে একবার তো না গেলেও নয়। তার আসল উদ্দেশ্যটা যে কী তা না জানলেই নয়। অথচ গেলে দীপা যদি অপমান করে ফিরিয়ে দেয়? দীপার এই অবিশ্বাস্য ভূমিকা এখনও বুঝে উঠতে পারছে না গোপেন। কে জানে স্ত্রীকে সে কী লিখেছিল? গোপেন যে কী করবে কিছুতেই তার কুল কিনারা ভেবে পাচ্ছে না। রাতে অনেকই দেরি করে ফিরেছিল। ফিরেই শুনল ভরতের কাছে যে শ্রী নিপাদিদের বাড়িতে চলে গেছে। এমন হতে পারে তা ভাবেনি গোপেন, তবে ভাবা উচিত ছিল। আজকে শ্রীর সঙ্গে অনেক কথা বলার ছিল তার। জানে না আর কখনো বলা হবে কি না। ঘড়িতে চেয়ে দেখল রাত 11টা। স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই। ভরত জেগেছিল খাবার নিয়ে। একা বাড়িতে ভয়ে ওর মুখ শুকিয়ে গেছিল। কয়েকদিন হলো কোথা থেকে যেন ও একটা সাদা রঙা দেশি কুকুরের ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে, হয়তো সঙ্গী হিসেবেই। স্ত্রীর বিনা অনুমতিতে নিশ্চয়ই আনেনি। তার গলায় নারকেল দড়ি পাকিয়ে রান্নাঘরের লাগোয়া বারান্দাতে রেলিংয়ের সঙ্গে বেঁধে রেখেছে। ওই তার বন্ধু এখন এই ফাঁকা বাড়িতে। গোপেন জিজ্ঞেস করল, কিরে, চান করিয়েছিলি? হ্যাঁ, খুব ভালো করে, ভীম দিয়ে। কি ভীম দিয়ে? মরে যাবে তো। কখনো করাবি না, ডেট দিয়ে করাবি। কি খেতে দিয়েছিস? আমার খাবারের অর্ধেক দিয়েছি দাদাবাবু, আপনাদের খাবার নষ্ট করিনি। কেন কেন তা করেছিস? কাল থেকে ওর জন্য আলাদা করে চাল ডাল নিবি। আচ্ছা। ওর নাম কি? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ। মেয়ে কুকুর? হ্যাঁ। কে নাম দিয়েছে? বৌদি। বাহ, ভালো নাম। গোপেন একটু গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি আজকে খাবো না। আমার খাবার তুই আর ক্ষমা ভাগ করে খেয়ে নিস। আচ্ছা। বৌদি কখন গেছেন? হাসপাতাল থেকে ফিরেই খেয়ে দে। কিসে করে এলেন হাসপাতাল থেকে? দাদাবাবু, একটা মস্ত সাদা গাড়ি করে এসেছিল, বড় সাহেবের গাড়ি। লোকেরা ফিরে ফিরে দেখছিল। তাই? হুম। বৌদি কখন ফিরবেন? জানি না, বলেছেন আপনার সঙ্গে কথা বলবেন ফোনে। দাদাবাবু, বৌদির গালে আপনার 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তুই চুপ কর। হ্যাঁ দাদাবাবু, আজও ওঠেনি। উনি তাই নিয়েই হাসপাতালে গেছিলেন। কেন? বললেন এই আমার গয়না। তাই? তুই তো বড় বেশি কথা বলছিস। যাগ্গে সে কথা। কাল সকালে একটু বাইরে যেতে হবে আমাকে। সকাল সকাল কিছু খাবার করে দিবি? কি খাবার খাবেন? লুচি তরকারিতে তুই খুব ভালো করিস। তোর বৌদি তো খুব ভালো বলেন, তাই না? হ্যাঁ, বুঝেছি। কালো জিরে, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি তো? হ্যাঁ হ্যাঁ। কটার সময় খাবেন? 9টার মধ্যে। কোথায় যাবেন দাদাবাবু? বাইরে। বাইরে মানে? হুড়হুলাগড় থেকে দূরে। কোথায়? তা আমি তোর বৌদিকেই জানিয়ে যাব, একটা চিঠি দিয়ে। তুই পৌঁছে দিতে পারবি নিপাদিদের বাড়িতে? বারে, তা কেন? বৌদি তো হাসপাতাল থেকে আসবেনই আমার খোঁজ নিতে। তবে বলেছেন যে এখানে খাবেন না। কেন? নিপা দিদিদের বাড়িতেই খাবেন। ও, আমি তো চলেই যাব। কবে ফিরবেন আপনি? এখনই কিছু বলা যাচ্ছে না। তুই একা বাড়িতে থাকবি কি করে? হয় তোর বৌদি এসে এখানে থাকুক, নয় তুই গিয়ে নিপা দিদিদের বাড়িতে থাক।
আমি অন্য লোকের বাড়িতে থাকবো না দাদাবাবু। যা ভালো মনে হয় করিস। তোর বৌদির সঙ্গে কথা বলে যা ভালো বুঝবি তাই করবি। চান করতে করতে ভাবছিল গোপেন যে আজ 1 বোতল ভডকা খেলো, কিন্তু কই, চেঁচামেচি তো হলো না। খুব অবাক হলো। মত্ত মানুষ বাধা পেলেই বর্ষার ব্রহ্মপুত্র হয়ে ওঠে, কিন্তু বাধা না পেলে সে শীতের জিঞ্জিরাম নদীর মতো শান্ত। এই কথাটা যারা বাধা দেয় তারা যদি বুঝতো। পরদিন খুব সকালে ঘুম ভেঙে গেল। বিয়ের পর জোড়া খাটেই শুয়েছে। মাঝরাতে বারবার অভ্যেসবশে হাত বাড়িয়েছিল স্ত্রীর দিকে। হাত বারবারই শূন্য বিছানায় পড়েছে, ছ্যাঁত ছ্যাঁত করে উঠেছে বুকের মধ্যে। তখনও ভালো করে আলো ফোটেনি। আশ্চর্য, কাল সন্ধ্যের চামুণ্ডী পাহাড়ের উপরে যে পাখিটা ডাকছিল, সেই পাখিটা যেন কাছেই কোথাও ডাকছে, আর তার সহচর সমানে সাড়া দিচ্ছে। সঙ্গে নিয়ে যাবার মতো বেশি জিনিস ছিল না। জয়েন্ট অ্যাকাউন্ট ওদের, 1,500 টাকা জমেছে তাতে, সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টটিও জয়েন্ট, তাতেও 1,500 টাকা আছে। এখানের ব্যাংক সকাল 8টাতে খোলে, 12টাতে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টে থেকে 5টা। 2,000 টাকার একটা বেয়ারের চেক কাটল। তারপর 2টি পায়জামা পাঞ্জাবি, 2টি প্যান্ট আর হাওয়াইন শার্ট এবং দাড়ি কামানোর জিনিসপত্র, 2টি করে রুমাল, গেঞ্জি, আন্ডারওয়্যার, বাড়িতে পরার চটি, এই সব গুছিয়ে নিল। তারপর চিঠিটি লিখতে বসল। চিঠি লিখতে ওর গায়ে জ্বর আসে, কিন্তু প্রবাসী বন্ধুবান্ধব ছাড়া কাউকেই ও কখনো চিঠি লেখেনি। স্ত্রীকে লেখার সুযোগই হয়নি কখনো, কারণ দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়নি একদিনের জন্য। শ্রী কল্যাণী আশু, হুড়হুলাগড়, মঙ্গলবার। তুমি যা করেছ তা ভালোই করেছ, সে সম্বন্ধে আমার কিছুমাত্র বলার এখতিয়ার এবং অধিকারও নেই। তুমি শুনে হয়তো অবাক হবে যে গতকাল আমি কালুর খপ্পরে পড়ে আজ অফিস থেকে দুপুরে বেরিয়ে চামুণ্ডী মন্দিরের পাহাড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি যাকে মদমাতাল বলো সেই কালুরই সঙ্গে। কালু ছেলেটি কিন্তু বেশ, ওর ভাবনা চিন্তা খুবই অরিজিনাল। কালও অনেক মদ খাওয়া হলো, পরশুর চেয়েও অনেক বেশি। কিন্তু ভরতকে জিজ্ঞাসা করে দেখো, আমি একটুও চেঁচামেচি করিনি বাড়ি এসে। মদ জিনিসটা যে অতীব খারাপ সে কথা সম্বন্ধে আমরা প্রত্যেকেই কম বেশি অবহিত, কিন্তু কিছু কিছু গুণও যে তার আছে সে সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। তবে মদ জিনিসটার প্রতি যাদের পারিবারিক অসূয়া আছে তাদের খাওয়া আদৌ উচিত নয়। এই অসূয়া প্রায়ই তাঁদের মধ্যে দেখা যায় যাদের বাবা অথবা অন্য কোনো নিকট আত্মীয় মদের মাধ্যমে পরিবারের বিসর্জন ডেকে এনেছেন। এমন অনেক অ্যাবনর্মাল, সাইকিক, প্রায় পাগল মদ বিরোধী কিছু মানুষকে আমি জানি। তুমি আমার সঙ্গে একটু কনসিডারেট ব্যবহার করলে হয়তো আমি একটুও রুক্ষ হতাম না। যাকগে সে কথা। পরিমিতির মধ্যে জীবনের সব কিছু উপভোগ্য জিনিসকে ভোগ করারই আরেক নাম শিক্ষা। এত কথা তোমাকে বলার কারণ যে সুমন সেন প্রায় সবসময় মদের উপরেই থাকেন, ওটাইতে স্টেপল ফুড, যদিও কখনো বেচাল হন না, এবং তিনি একজন মানুষের মতো মানুষ। বছরে 2-1 দিন পাকে চক্রে পড়ে আমার মদ খাওয়াকে এমন চোখে দেখলে সুমন সেনের সঙ্গে ঘর করবে কি করে? যাই হোক, পরশু রাতের ব্যবহারের জন্য তোমার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চাইছি। আশা করি নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করবে। আমি আজই হুড়হুলাগড়ের মায়া ছেড়ে, তোমার স্নেহ প্রেমের বাঁধন ছিঁড়ে, সুমন সেনের কর্মযোগের তীব্র আকর্ষণও কাটিয়ে উঠে চলে যাচ্ছি। ব্যাংকের চেক বইগুলো সঙ্গের মোটা ব্রাউন রঙা খামটার মধ্যে রইল। আলমারির চাবিও তার মধ্যে রইল। আলমারি খুলে দেখলাম তোমার গয়নাগাটি এবং অন্যান্য সম্পত্তির কোনো সম্পত্তি তুমি নিয়ে যাওনি, হয়তো পরে নেবে। এসে নিয়ে যেও, যা আমার নয় তার এক কণাতেও আমার লোভ নেই।
তোমার বড় মামা যিনি সাংবাদিক, তিনি আমাকে একটি মবলা কলম দিয়েছিলেন। সেই কলমটি শুধু নিয়ে যাবার লোভ সামলাতে পারলাম না। শ্বশুরবাড়ির সম্পত্তি বলতে ওই একটি নিলাম। আমি লজ্জিত। ব্যাংক থেকে ২,০০০ টাকার একটি চেক ভাঙিয়ে নেব, বাকি ৩,২০০ মতো থাকবে, আর সেভিংসে থাকবে ৫,৫০০ মতো। অ্যাকাউন্ট আমাদের জয়েন্টই। চেক বইগুলো রইল, যখন যতটুকু দরকার হবে তুলে নিও। কলকাতা গিয়েই আমার যা সঞ্চয় আছে তা বাড়িয়ে কুড়িয়ে নিয়ে তোমাকে ৫০,০০০ মতো ক্রসড অ্যাকাউন্ট পেয়েই ড্রাফটে পাঠাবো নিপাদিদের ঠিকানাতে। এই আমার উপহার। কোথায় যাচ্ছি তা এই মুহূর্তে আমি সত্যি জানি না। একবার ভেবেছিলাম দীপার কাছে যাই। এরকম কোনো দুর্দৈবর দিনে তার কাছে গিয়ে ওঠার অবাধ অধিকার সে আমায় দিয়েছিল, অন্তত চিঠিতে। কিন্তু যে মেয়েকে চেনারই বাকি অনেক, তার কাছে কোন লজ্জায় এবং কোন সুবাদে গিয়ে উঠি? মেয়েটির চরিত্রের রকম এবং সে যে ঠিক কী চায় তা আমি বুঝে উঠতে পারিনি বলেই না যাওয়াই মনস্থ করেছি। ঠিক করেছি চেপে বসবো ট্রেনের কামরায়। কোনো না কোনো নির্দিষ্ট গন্তব্যই তো সকলে চিরদিনই গেছে। অনির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে পড়ার মজাটাই আলাদা। পেছনে পড়ে থাকবে হুড়হুলাগড়, সেন সাহেব, আমাদের অগণ্য কলিগেরা, তুমি, নিপাদি, ভরত এবং ক্ষমা। ভাবতেই খুব ভালো লাগছে জানো। ছেলেবেলা থেকে নানা রকম ভারে চাপা থাকতে থাকতে ইট চাপা ঘাসেরই মতো বিবর্ণ একমুখী পেঁয়াজ খসি রঙা হয়ে গেছে মানসিকতা। এবারে নিজেকে আবিষ্কার করতে চাই জীবনের আলোতে। শঙ্খ ঘোষের, তুষার রায়ের, জয় গোস্বামীর, কালহিল জিব্রানের কবিতা মনোযোগ দিয়ে পড়ে তাদের আলো আঁধারির রহস্য উন্মোচন করতে চাই। জীবনের কম্পাস মেরামত করে নিতে চাই শ্রী। তোমার কালকের চিঠিতে তুমি লিখেছিলে যে তোমাকে আমি ভালোবাসি বলেই বোধহয় ঈর্ষাকাতর হয়েছি। তা তো নিশ্চয়ই। ভালোবাসলে ভালোবাসার মানুষকে হারানো তো দূরের কথা, তার উপরে অন্যের সামান্যতম ভাগ বসালেও ঈর্ষা হতেই পারে। কিন্তু আমার ভালোবাসা তোমাকে বন্দি না করে যেন মুক্ত করে দিতে পারে চিরদিনের মতো, এই প্রার্থনা করি। সুমন সেনের পাশে দাঁড়ানোর মতো কোনো রকম যোগ্যতাই আমার নেই, না রূপের না গুণের। হয়তো তোমার পাশে দাঁড়ানোর মতোও নেই। সেন সাহেব তোমাকে ভালোবেসেছিলেন এবং তুমিও তাকে। সেই ভালোবাসার স্বাভাবিক পরিণতি তোমাদের বিয়েতেই হতে পারত। সেন সাহেবের কোনো দোষই ছিল না, কারণ কেমন করে তা জানি না, তিনি তোমাকে হারিয়েই ফেলেছিলেন আন্ডার মিস্টেরিয়াস সার্কামস্ট্যান্সেস। যাই হোক, তোমার কোনো একদিনের হঠাৎ হঠকারিতার দায়ে তোমাকে বইতে হতো আজীবন দীর্ঘশ্বাসে, চোখের জলে। সেই দায় থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। আমি কাল অনেক ভেবেছি এই নিয়ে। আমার মনে কোনো খেদ, অভিমান বা দুঃখ নেই। তবে আমার মতো করে কিন্তু আমিও তোমাকে ভালোবাসতাম। সব মানুষের ভালোবাসার প্রকাশ তো একরকম নয়, তা হওয়া উচিত নয়। অনেকে আছেন ভালো না বেশেও খুবই ভালোবাসেন এমন ভাব দেখাতে পারেন। আবার আমার মতো অনেকে আছেন, দলে তারাই হয়তো ভারী, যারা ভালোবাসা প্রকাশ করার শিক্ষাই পাননি। এটা এক ধরনের অশিক্ষাও, স্বীকার করি তা। ভালোবাসা প্রকাশ করার শিক্ষাটা যেমন এক ধরনের আর্ট। মনে করো তোমাকে কোনো বহুমূল্য সুদৃশ্য বিদেশি পাখির মতোই কাছে পেয়েছিলাম কিছুদিন। কাছে রেখেছিলাম কেয়ারটেকার বেসিসে। একদিন মালিকের হাতে তাকে তুলে দেব বলেই। ট্রেনের কামরাতে এক রাত্রে থাকলেও সেই কামরার উপরে মায়া পড়ে যায়। নেমে যাওয়ার সময় মন খারাপ লাগে। আর তুমি তো মানুষ, একজন জলজ্যান্ত, প্রাণবন্ত, বুদ্ধিমতী, সুন্দর মানুষ। তোমার শরীর মনের এত কাছে দীর্ঘ 8 বছরের প্রতিদিন ছিলাম, তাই ছেড়ে যেতে কষ্ট একটু তো হবেই। কিন্তু এই কষ্টের তুলনাতে তোমাকে মুক্তি দিতে পারার কারণে আমার যে আনন্দ, তা অনেক অনেকই গভীর। দেখেছ তো আমাদের সন্তান না থাকাটা আজ কত বড় সহায় হলো।
তুমি কত সহজে তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারলে। সন্তান থাকলে আমাদের দুজনের কাছে এই ব্যাপারটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারত। তোমার দ্বৈতকে তুমি খুঁজে পেয়েছ, বলবো বাই অ্যান অ্যাক্সিডেন্ট। সেন সাহেবও তোমাকে ফিরে পেয়েছেন বাই আ হ্যাপি কোইন্সিডেন্স। এর চেয়ে আনন্দের কথা আর কী হতে পারে? সেন সাহেবের মাও তোমাকে ফিরে পেয়ে খুশি। আইনটাইন আমি ভালো জানি না, জানতে চাইও না। ডিভোর্স না পেলে তো তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু 2 বছরের সেপারেশনের কি দরকার? যদি অবিলম্বে বিয়ে করা সম্ভব হয় তবে তাই করো। একটি স্ট্যাম্প কাগজে তুমি শাড়ির ব্যবসা করবে নিপাদির সঙ্গে পার্টনারশিপে, তাই কিনে রাখা হয়েছিল 2 মাস আগে, মনে পড়ে? সেই স্ট্যাম্প কাগজে সই করে দিয়ে গেলাম। যা লিখে নিলে তোমাদের দুজনের কাছে আসার ব্যাপারটা বাধাহীন হয়, তাই তোমাদের উকিলকে বলো লিখে নিতে। ঈশ্বর না করুন যদি সেন সাহেব ভালো না হয়ে ওঠেন এবং পঙ্গু বা প্যারালিটিক হয়ে যান বাকি জীবনের মতো, তাহলে আমাকে অবশ্যই খবর দিও, আমি ফিরে আসব। তোমাকে নতুন করে দাবি করার জন্য নয়। সেন সাহেব যে যজ্ঞ আরম্ভ করেছিলেন তা আমাদের সকলে মিলে শেষ করতে চাওয়ারটাই সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করব। জানি না অন্যরা কি বলবেন। আদর্শবান মানুষের হার হলেও হতে পারে, কিন্তু আদর্শের হারকে কখনো মেনে নেওয়া যায় না। তবে আমার মনে হয় তার প্রয়োজন হবে না। হাসপাতালে তুমি যদি সবসময় ওর কাছে থাকো তাহলে উনি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। আর কি লিখব জানি না শ্রী। নিপাদিকে ও অশেষদাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিও। ভরতকে তোমার সঙ্গেই রেখো, যেখানেই থেকো। ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে। অবশ্য তোমাকে কেই বা না ভালোবাসে। আর সঙ্গে রেখো ক্ষমাকেও। ভারী সুন্দর সময়োপযোগী নাম দিয়েছ কিন্তু কুকুরির। পরশুর ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইছি। আমার মনে হয়েছে ক্ষুদ্রতা, নীচতা, ঈর্ষা ইত্যাদির মোড়কের মধ্যেই মরকতমণির ঔজ্জ্বল্যে আমাদের বুকের কোরকে আসল মানুষটা বিরাজ করে, সেই প্রাণের প্রাণ। তার গায়ে কিন্তু কোনো কলঙ্ক লাগে না, কোনো গ্লানি বা কালিমা। সে চির সুন্দর, শুভ্র এবং পবিত্র। সেই সত্তাটি আড়ালে থাকে বলেই আমাদের শুধু নোংরাটুকুই চোখে পড়ে। তোমাদের কাছে নিজ পরিচয় আর আসবো না কখনোই। নিজের উপর যে আর কোনো ভরসাই নেই আমার, তাই আসতে ভয় হবে। আমি যে একমাত্র আমি নই। যদি তখনও তোমাদের সুখী দেখে আবার সেই ঈর্ষাকাতর সাধারণ ইতর অন্য আমিটা ভিতর থেকে বেরিয়ে আসে, ভয় করে। ভালো থেকো, খুশি থেকো। সেন সাহেবকে আমার কথা বলো যে তার কর্মকাণ্ডে উপস্থিত থাকতে না পারলেও তার সর্বকর্মের সুষ্ঠু সমাধানের জন্যই তোমাকে রেখে গেলাম। আমার শ্রম দিতে পারছি না বলেই আমার প্রেম দিয়ে গেলাম ওকে। দিয়ে গেলাম কথাটা বলার মতো ধৃষ্টতা যেন আমার কখনো না হয়। তুমি তো প্রাণহীন জড় পদার্থ নও, তুমি যে তুমি। শ্রী, একদিন তোমাকে সেন সাহেব সম্বন্ধে বলেছিলাম যে মানুষটির মন তো মন নয়, যেন হাজার দুয়ারি বা ওই রকমই কোনো কথা। ঠিক কী বলেছিলাম তা মনে পড়ছে না। ভেবে দেখলাম শুধু সেন সাহেবের মনই নয়, আমার, তোমার, দীপার, নিপাদির, কালুর এবং যত মানুষকে আমরা চিনি জানি, তাদের প্রত্যেকেরই মন বোধহয় হাজার দুয়ারি। কোন দুয়ার দিয়ে যে কখন আলো আর হাওয়া ঢুকবে, আর কোন দুয়ার দিয়ে যে মনের জমাট বাঁধা অন্ধকার কখন নিষ্ক্রান্ত হবে, তা মন বোধহয় নিজেই জানে না। এক দুয়ারে যখন রোশন চৌকি বসবে, সানাইতে হংসধ্বনি রাগ বাজবে, অন্য দুয়ার দিয়ে তখন কোড়া কাপড়ে মুড়ে মনের অন্য কোনো শরীরকে অন্তিম যাত্রা করাতে হবে। একের মধ্যে বহু, আপাত সাধারণের মধ্যে এত বৈচিত্র্য রয়েছে বলেই হয়তো মানুষ হওয়াতে আমাদের এত গর্ব, তাই না? তোমার জন্য এবং সেন সাহেবের জন্য আমার অনেক গর্ব। আমাদের প্রত্যেকের মনুষ্যত্বের জন্যও গর্ব। ভালো থেকো শ্রী, আমার
এক সময়ের স্ত্রী। টেক কেয়ার। ইতি গোপেন, তোমার এক সময়ের স্বামী। চিঠিটা লেখা শেষ করে ভাঁজ করে একটি খামে ঢুকিয়ে সেলোটেপ দিয়ে যত্ন করে মুখটি আটকালো। তারপর ভরতকে ডেকে বলল, তুই চটপট খাবারটা তৈরি করে নে ভরত, আমি ঝটপট চানটা সেরে নিয়ে একবার ব্যাংক থেকে ঘুরে আসি। আর এই চিঠিটা তোর কাছে যত্ন করে রেখে দে, আর এই 100টা টাকা রাখ। কেন? টাকা কেন দাদাবাবু? আরে আমার ফিরতে তো দেরিও হতে পারে, বাজার দোকান করতে হবে না, তোর বৌদি তো রইল। ভালো করে দেখাশোনা করিস বৌদিকে। আমি যাচ্ছি। আর শোন, এই চিঠিটা শুধু বৌদিকেই দিবি, আমি চলে গেলেই দিবি। আপনি কোন ট্রেনে যাবেন দাদাবাবু? কোন ট্রেনে যাব আমি ঠিক জানি না। আপনার ডাউন? আমি তাও জানি না। তাড়াতাড়ি চান করেই গোপেন ব্যাংকে দৌড়ল। বাইধর এখনো আসেনি, হেঁটেই গেল। ম্যানেজার চাঁদ সাহেব বললেন, এত সকালে এত টাকা? দান করার পক্ষে এই সময়টাই কি প্রশস্ত নয় চাঁদ সাহেব? তা গ্রহীতাটিকে কোন ভাগ্যবান? স্বয়ং নিজেই নিজেকে নিজে দান করার সুযোগ তো বড় একটা আসে না। আপনি কিন্তু কথাটি খুব ভালো বললেন, ওই জন্যই তো কাজে লবডঙ্কা। চলি। ভরত তৈরি রেখেছিল লুচি তরকারি উপাদেয়। পেট ভর্তি করে খেয়ে নিল। পথে কোথায় কি জোটে না জোটে, পাহাড় জঙ্গলের মধ্যে মধ্যে স্টেশন, পানীয় জল পেতেও ঝামেলা। ওয়াটার বটলটা ঝুলছিল বারান্দার র্যাকে। ওদিকে তাকাতেই ভরত বলল, জল ভরে দেব দাদা? না থাক, ওটা তো তোর বৌদির। বৌদি কি একার জল খাওয়ার জন্য কিনেছিলেন নাকি? না তা নয়, শখ করে কিনেছিলেন যখন, তখন ঠিক কাজে লেগে যাবে। যেদিন খোঁজ পড়বে সেদিন তুই বলবি দাদাবাবু মেরে দিয়ে চলে গেছে। পরের জিনিস না বলে নিলে চুরি করা হয়, তা জানিস না বুঝি? বাবা, বৌদি কি আপনার পর নাকি? না, পর হতে যাবে কেন, আপনই। তবে কি জানিস তো ভরত, তুই এখনো ছোট আছিস, তাই বলছি আপন কাউকেই না করা ভালো। মনে করবি সকলেই তোর পর। তারপরও যদি কেউ আপন হতে চায়, তোর বন্ধু, সাদা কুকুর, এই যে ক্ষমার মতো, যে তোর পায়ে গা ঘষে, তোর গাল চেটে দেয় ভালোবেসে, তাতেই খুশি হবি। কিন্তু সবসময় জানবি এটা একটা বাড়তি পাওনা। এই সুখ হিসাবের মধ্যে আদৌ ছিল না, বুঝেছিস? ভরত কিছুই বুঝল না, শুধু মাথা নাড়ল। সব কথা ভরত বুঝবে এমন ভেবে গোপেন কথাগুলো বলেওনি। মানুষকে যখন কথায় পায় তখন সামনে ছোট বড় গাছ বা পাথর কাউকে পেলেও কথা বলে হালকা হতে ইচ্ছে করে। ক্ষমা না বুঝেই কান নাড়তে লাগলো। মেয়ে কুকুরও বোধহয় পুরুষ মানুষের চেয়ে বুদ্ধি বেশি রাখে। চায়ের কাপটা এক চুমুকে নামিয়ে রেখে ব্যাগটা তুলে নিয়ে গোপেন বলল, চলি রে ভরত, ভালো থাকিস, আর তোর বৌদিকে একটু দেখিস। আমি যাব না স্টেশনে? না না, কি দরকার? যদি তোর বৌদি এসে পড়েন তো বাড়িতে তো ঢুকতে পারবেন না। আর ওই চিঠিটা ভালো করে রেখেছিস তো? হ্যাঁ, এই তো বুক পকেটেই আছে। দাদাবাবু, আমি গেলে একটু সিটি অফ করতে পারতাম। কি অফ? সিটি অফ। সি অফ, সি অফ ভরত, সি অফ। কথাটা বুঝে হেসে ফেলল গোপেন। বলল, থাক, তোকে আর সিটি অফ করতে যেতে হবে না। প্রায় ঠিক সময়ে পৌঁছল। মাথাটা ভারশূন্য মনে হচ্ছিল। বড় জামদার টিকিট নিল একটা, কিন্তু নেমে পড়বে আগের কোনো স্টেশনে, যেখানে জঙ্গল ঘন, নদী আছে, পাহাড় আছে, যেখানে কটা দিন দায়িত্ব শূন্য, কাজ শূন্য, দাবি শূন্য হয়ে কাটাতে পারবে একেবারেই একা। কালুর কথা খুব মনে পড়ে গেল। কালু বলেছিল, একজন মানুষের পেট পুরোতে কী বা লাগে বলো? গান গেয়ে যেটুকু পাবো মাধু করিতে,
তাতেই নিজের একটি পেট চলে যাবে। তাহলে আর অত চিন্তার কি? চিন্তা তো অন্য মানুষদের সঙ্গে থাকলেই হয়। মন শান্ত হয়ে এলে তারপর পেটের রুজির তাগিদে আবার বেরোবে। দেখা যাবে সেসব, পরের কথা পরে। সেকেন্ড ক্লাসের জানলার পাশের একটি সিটে হেলান দিয়ে বসেছে গোপেন। প্রথম ঘণ্টা বেজে গেছে, দ্বিতীয় ঘণ্টাও বাজল। বিভিন্ন যাত্রীর আত্মীয় পরিজন, স্বামী স্ত্রী, পুত্রকন্যার বিদায় সম্ভাষণের পালা শেষ হল। কোম্পানির একজন কন্ট্রাক্টর হঠাৎই গোপেনকে চিনতে পেরে হন্তদন্ত হয়ে বললেন, স্যার আপনি এই ক্লাসে কেন? হ্যাঁ ভাই, এখন থেকে এই ক্লাসেই। স্যার ডিমোশন হয়েছে নাকি? কন্ট্রাক্টরের মুখ থেকে গদগদ ভাব এবং খোসামেদি উবে গেল। গোপেন কোনো উত্তর দিল না, তাকিয়ে রইল ভদ্রলোকের দু চোখে। ট্রেনটা ছেড়ে দিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে গার্ড সাহেবের বাঁশি শোনা গেল। তারপরই গতি পেল ট্রেন। একটা চেঁচেমেচি শুনে প্ল্যাটফর্মে পেছন ফিরে চেয়ে দেখল গোপেন, শ্রী, ভরত এবং ক্ষমা প্ল্যাটফর্মে ছুটোছুটি করে সম্ভবত ওকেই খুঁজছে। ওদের পেছনে পেছনে আবার ভানু মহাপাত্রও এসেছে। তিনি কি করে জুটে গেলেন কে জানে। মনে পড়ে গেল গোপেনের যে আগামীকাল ত্রিপাঠীজিকে বলে ভানুবাবুকে 1.5 লাখ টাকার একটা চেক পাইয়ে দেবার কথা ছিল। কথা দিয়েছিল হুড়হুলাগড়ের অফিসার গোপেন। কিন্তু এই গোপেন তো সেই গোপেন নয়। শ্রী একটি কচি কলাপাতা রঙা শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, ছুটোছুটিতে ওর আঁচল খসে পড়েছে। ব্লাউজের নিচে ফর্সা সুন্দর নাভি দেখা যাচ্ছে সুগঠিত কোমরের কেন্দ্রবিন্দুর মতো। নিজের স্ত্রীকে ট্রেনের অন্ধকার কামরায় বসে রৌদ্রালোপিত প্ল্যাটফর্মে পরপুরুষের চোখ দিয়ে দেখা একটি অভিজ্ঞতা বই কি। ক্ষমা লেজ নাড়ছে আর ঘন ঘন ডাকছে উত্তেজিত হয়ে। কিন্তু ওরা কেউই দেখতে পায়নি গোপেনকে। ওরা ফার্স্ট ক্লাস আর এয়ার কন্ডিশনড ক্লাসের সামনে ঘোরাঘুরি করছিল এতক্ষণ। ভরত চিঠিটা দিয়েছে তো স্ত্রীকে। এবার ট্রেনটা ফাঁকা এসে পড়েছে। স্টেশনের শোরগোল আর নেই। পাশেই ইয়ার্ড। ঘটাঘট শব্দ করে ট্রেনের চাকা অনেক জোড়া জোড়া লাইন পেরিয়ে এলো। ইয়ার্ড পেরোনোর পরে উন্মুক্ত সবুজ প্রান্তর, পাহাড়, জঙ্গল, নদী, হাওয়া লাগছে চোখে মুখে। এক অচেনা অজানা জগতের দিকে এগিয়ে যাচ্ছে ও। গোপেন একটা সিগারেট ধরালো পকেট থেকে বের করে। একজন অন্ধ ভিখিরি, ভিখিরি বোধহয় নন, সম্ভবত মাধুকরি করেই খান, কারণ ভিক্ষে কারোর কাছেই চাইছিলেন না। দিলরুবা বাজিয়ে গান গাইতে গাইতে এলেন কামরার অন্য প্রান্ত থেকে। পিলুতে বাঁধা ঠুমরি। রাগের সময় বিচার করে গান আর কে গায় আজকাল। গোপেন চোখ বুঝল। গানটা ভারী সুন্দর। সাইয়া মোরে তেহার বিনা নিন্দিয়া না আয়ে, তরপ তরপ মুহে बीत गई रतिया, जिया तुम बिना कल नहीं आए। ঘুরিয়ে ফিরিয়ে গাইছেন গায়ক। ভারী ভালো জুয়ারি গলার। চোখ বন্ধ করে শুনছে এখনো। কামরার মধ্যের নানা আওয়াজের সঙ্গে মিশে সে গানের জমক যেন আরও বেড়েছে। পাশের সিটে একজন বৃদ্ধা বসেছিলেন। তিনি বললেন, ও বাবা, বাবা তোমার চোখে কি কয়লা গেছে? জল গড়াচ্ছে কেন? দেখো চোখটা আবার কোঁচলে দিও না যেন। গোপেন মাথা নাড়ল, ইঙ্গিতে হ্যাঁ বলল, আবার নাও বলল। ভাবছিল কয়লার বাষ্পে চলা ট্রেন তো কবেই উঠে গেছে, তবু ট্রেনে চড়লেই আজও চোখে কখনো কখনো কয়লা পড়েই। আশ্চর্য। বুদ্ধদেব গুহর হাজারদুয়ারি উপন্যাস এখানেই শেষ হলো। আপনারা শুনছিলেন অন্তিম পর্ব। উপন্যাসটি যদি ভালো লেগে থাকে, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা আজকে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আবার কোনো নতুন গল্প উপন্যাস নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।